বিপ্রিয় মিন্ডের পক্ষ থেকে আমি রওনক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমার প্রথম টপিক যেটা আমরা ছিলাম হচ্ছে আমরা বলছিলাম যে এইচটিএমএল নিয়ে আলোচনা করব। এখন এইচটিএমএল আপনারা একটু দেখতে পান কিনা সেটা দেখবেন। হ্যাঁ, আমি হচ্ছে আমার ওকে, আচ্ছা। সো যে বিষয় নিয়ে আলোচনা আমার প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল। এখন এইচটিএমএলটা কি এইটার উপরে একটু কথা বলি, সেটা হচ্ছে এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, বাট হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইটা দিয়ে কি হয় করা যায়, এটা দিয়ে ওয়েব পেজ তৈরি করা যায়। ওয়েব পেজ বলতে কি বোঝাচ্ছে, আমরা হচ্ছে দেখি যে একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের ভিতরে অসংখ্য পেজ থাকে, যেমন অ্যাবাউট পেজ, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো আলাদা আলাদা কিন্তু পেজ। সো একটা আমরা এইচটিএমএল শিখে কী করতে পারি, এরকম আলাদা আলাদা পেজ তৈরি করতে পারি। ঠিক আছে, তারপরে কি আছে যে এটা দিয়ে আমরা আর কি করতে পারি, অর্থাৎ একটা ওয়েব পেজের স্ট্রাকচার ডিজাইন করতে পারি। স্ট্রাকচারটা কি, সাপোজ যদি আমি একটা এক্সাম্পল দিই, একটা বিল্ডিংয়ের কথা যদি চিন্তা করি, তাহলে বিল্ডিং তৈরি করার আগে এখন আমরা কি করি, পিলার বসাই। পিলার বসিয়ে তারপরে হচ্ছে ওইটাকে কয়তলা করব, আগে কিন্তু আমরা ডিজাইন করি না, আগেই আমরা স্ট্রাকচার তৈরি করি যে আমার রুমটা কী হবে, ভিতরটা কয়টা রুম হবে, ভিতরে হচ্ছে কয়টা টয়লেট হবে। ঠিক আছে, এইরকম যদি এক্সাম্পল আমরা দিই, এইটা হচ্ছে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার। ঠিক তদরূপ একটা ওয়েব পেজের ভিতরে কোন জায়গায় কি বসবে না বসবে, ঠিক আছে, তার জন্য আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করে থাকি। তো এইচটিএমএল মূলত এই কাজটাই করে থাকে, যে একটা পেজের স্ট্রাকচার ডিজাইন করে থাকে। কথা বুঝছি? আচ্ছা, তারপরে কি আছে, এইচটিএমএল এর ভিতরে হচ্ছে কিছু এলিমেন্ট আছে। কি এলিমেন্ট আছে, এইচটিএমএল এর কি এলিমেন্টগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এলিমেন্ট যদি এক্সাম্পল দিই, আমরা পরবর্তীতে আমরা এক্সাম্পলে যাব। তারপরে কি বলছে যে এলিমেন্ট কি করে, ব্রাউজারকে বলে। এলিমেন্টগুলো কি করে, এলিমেন্ট ব্রাউজারকে বলে, ব্রাউজারকে যখন বলে তখন ব্রাউজার সেটা কি করে, ডিসপ্লেতে দেখায়। এখন এলিমেন্টগুলো কি কি, আরেকটু কথা যদি বলতে যাই, তাহলে এইচটিএমএল আসলে এর আবিষ্কারককে, আমরা এইচটিএমএল ক্লাস করতেছি, আমরা যদি না জানি যে এইচটিএমএল দের কর্তাকে, কে এটা আবিষ্কার করছে, ঠিক আছে। সো টিম বার্নার লি, ইনি একজন ব্যক্তি ছিল, ইনি মূলত একজন মার্কেটার ছিল, বিজনেস মার্কেটার ছিল। সো উনাকে যখন একটা প্রেজেন্টেশন, আমরা প্রেজেন্টেশনের নাম শুনছি, সো প্রেজেন্টেশন যখন উনি একটা বিজনেসের প্রেজেন্টেশন যখন তৈরি করলো, তৈরি করার পরে তখন সে হচ্ছে তার বস বা তার নিচের লেভেলে বা উপরের লেভেলে যাদেরকে এটা বোঝানোর জন্যে, তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা বোঝানোর জন্যে সে কোনো সেরকম ওই রকম কোনো সোর্স খুঁজে পাচ্ছিল না। তখন তার মাথায় আসলো যে প্রেজেন্টেশন তো আমি করতেছি, তাহলে এইটা যদি এই শুধু আমার এই মানুষকে যদি দেখাচ্ছি, আমি ঠিক আছে দেখাচ্ছি, বাট এইটা যদি পুরো ওয়ার্ল্ডের মানুষকে দেখানো যায়, সো এইটার জন্য কি করা যায়, তখন উনি চিন্তা করলো, আস্তে আস্তে চিন্তা করতে করতে এইচটিএমএল এর আর কি উদ্ভাবন। উনি এইচটিএমএলকে প্রথম ওয়েব পেজ ডিজাইনের জন্য, যে ওই প্রেজেন্টেশনটা ওয়েব পেজ আকারে অন্য একটা মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্য এই এইচটিএমএল আবিষ্কার করছে। তো আবিষ্কর্তা যদি বলি আমি এইচটিএমএল এর, সেটা হচ্ছে টিম বার্নার লি। এখানে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন, আমি এটা শেয়ার করে দিতে পারবো আপনাদেরকে। এরপর আসেন, এইচটিএমএল এর জন্য কোন বিষয়গুলো খুব জানা জরুরি। ঠিক আছে, খুব বেশি আমি সবগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। কোন বিষয়গুলো জানা জরুরি, যেমন মাস্ট, নিড, নো, অ্যাবাউট এইচটিএমএল কোনো জানতে হবে, এর ফাইল ফরম্যাট সম্বন্ধে জানতে হবে। এখন ফাইল ফরম্যাটের এক্সাম্পল যদি আমি দিই, আমি যদি একটু আমার ডেস্কটপে যাই, মনে করেন আমি একটা ফাইল তৈরি করব, আমি একটা ফাইল তৈরি করতেছি, যে কোনো ফাইল, আমি টেক্সট ফাইল কি তৈরি করলাম। সো যদি এইচটিএমএল যদি আমি ফাইল যদি না তৈরি করি, তাহলে কিন্তু আমি এটাকে রান করতে পারবো না। যেমন আমি এখানে বলছি যে একটু দেখাই, যে ফাইল ফরম্যাট কি সেটা বুঝতে হবে, যে এইচটিএমএল অর্থাৎ অবশ্যই, যেমন আমরা ডট এমপি3 গানের কি থাকে, মনে করেন যে আমি কোনো একটা গানের নাম জানি, তারপরে কি থাকে, ওই গানের নাম, তারপরে ডট দিয়ে কিন্তু এমপি3 লেখা থাকে। যদি আমি ভিডিও গানের কথা বলি,
তাহলে .mp4 লেখা থাকে। ঠিক HTML ফাইল যখন আমরা রান করব বা দেখব তখন অবশ্যই আপনাদের ওই ফাইলের সাথে অর্থাৎ ওই ফাইলের একটা নাম দিতে হবে, সাথে .html এইটুকু জিনিসটা লেখা থাকতে হবে, না হলে কিন্তু এটা HTML ফাইল হবে না। যেমন এখানে কি দেওয়া আছে দেখেন, আমি নেম তারপরে .html লিখছি। ঠিক এরকম যদি আমি আমার ডেস্কটপে যদি আমি চলে যাই, তাহলে দেখেন এখানে একটা ফাইল আমি তৈরি করছি। দেখেন এখানে একটা নাম লেখা আছে, সাথে কি আছে .txt লেখা আছে। আমি যদি এটাকে একটু রিনেম করি, আমি এখানে সাপোজ একটা নাম দিলাম, নামটা হচ্ছে ইন্ডেক্স, তারপরে কি দিলাম txt, ডট আছে, txt জায়গায় আমি দিলাম html। আচ্ছা, আমি তো আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? আমাকে কেউ একজন একটু বলেন index.html, এইটা কিন্তু একটা HTML ফাইল। যেমন আমি এখানে দিছি, দেখেন এইটা হচ্ছে তার নাম, আর এটাকে হচ্ছে আমরা বলি এক্সটেনশন বা ফাইল ফরম্যাট বলে থাকি, এক্সটেনশন .html যেটা লেখা আছে, ঠিক আছে, .html এটা ফাইল ফরম্যাট। আচ্ছা, তারপরে কি দরকার, আমাদের একটা এডিটর দরকার, মাস্ট বি এটা নোটপ্যাড। আমরা এখন এডিটর হিসেবে নোটপ্যাডকেই ব্যবহার করব। আমরা রানিং, আমরা 2-5 দিন পড়ার পরে আমরা অন্য একটা এডিটর ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করতে পারি, তারপরে হচ্ছে HTML তো আমি নাম দিলাম, তারপরে এটাকে রান করতে গেলে দেখতে গেলে আমাদের কি লাগবে, অবশ্যই একটা ব্রাউজার লাগবে। কথা বুঝছে? সো ব্রাউজার, সাপোজ এইটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, ওপেন উইথ, আমি এটাকে একটু ফিক্স করব। এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া আছে। সো এটাকে ফিক্স কিভাবে করতে হয় দেখেন, আমি এটাকে গুগল ক্রোম যে ব্রাউজার আছে, যাতে ক্লিক করলে গুগল মানে এটার উপর ডাবল ক্লিক করলে যেন ক্রোমে যায়। অনেক সময় আপনাদের অন্য ব্রাউজার ডিফল্ট হিসেবে সেটিং থাকে, সেই জন্য এটা এরকম দেখায়। সো আমি এটাকে এখন ডিফল্ট হিসাবে ক্রোমে কনভার্ট করব। এটা ওপেন উইথ, এই যে চুজ অ্যাপ, সরি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অলওয়েজ গুগল ক্রোমে সেট করে দিলাম আমি। এখন দেখেন এটা গুগল ক্রোমে সেট হয়ে গেল। এখন একটু খেয়াল করেন, আমি একটা পেজের বিষয়ে যেতে আলোচনা করতেছি। আমি আমার এখানে দেওয়া আছে, একটু আমরা যেহেতু আমরা এটাকে সার্চ ইঞ্জিনে দেখব বা সার্চ রেজাল্টে এইভাবে আমি দেখতে চাচ্ছি, তাহলে সার্চ ইঞ্জিনে গুগলে আসলে কি কি জিনিস দেখতে পাই আমরা, সেই জিনিসটা একটু আমরা দেখি। সাপোজ আমি কোনো কিছু সার্চ করব, সাপোজ আমি সার্চ করলাম হচ্ছে ওয়েব ডিজাইন, সার্চ করলাম। এই যে যেটা দিয়ে আমরা সার্চ করলাম, এটার নাম হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ যা দিয়ে গুগলে হচ্ছে সার্চ করা যায়, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কিওয়ার্ড। ভবিষ্যতে এটা আপনাদের জানা লাগবে, এটা সম্বন্ধে জানতে হবে। আপনি যেটা দিয়েই গুগলে সার্চ করেন কিনা, এটাই হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে অনেক রেজাল্ট আসছে, অনেকজন অনেক কিছু লিখছে। এই কি টার্মগুলো একটু আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এখানে কি আছে, যখন আমি সার্চ করতেছি একটা ইউআরএল আছে, তারপরে কি আছে, একটা টাইটেল আছে, আর এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। জাস্ট আমি একটু জানাই রাখলাম, পরবর্তীতে আমাদের এখনই এটা মানে এটার উপর আমি কিছু আলোচনা করব। এইবার আসেন, HTML হচ্ছে কেস সেনসিটিভ না। কেস সেনসিটিভ না কিরকম, HTML মূলত হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এটা ভ্যারি করে না। যদি আমি কোনো সময় বড় লিখে ফেলি এবং ছোট লিখে ফেলি, এইটা কোনো সমস্যা নেই, একটা বড় একটা ছোট, এটা কোনো ব্যাপার না। বাট এই জিনিসটা কিন্তু সেম, মানে বিষয়টা কিন্তু সেম হইতে হবে। লেটার ছোট বড় কোনো সমস্যা না। আরেকবার একটু বলবেন ভাইয়া। এখন বললাম কেস সেনসিটিভ না, তাই বললাম, তাই না, কেস সেনসিটিভ না। আচ্ছা, এইবার আসেন আরও কয়েকটা বিষয় একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে এমটি এলিমেন্ট সম্বন্ধে একটু জেনে রাখতে হবে। এলিমেন্ট কি সেটা নিয়ে আমি আলোচনা করব। এমটি এলিমেন্ট হচ্ছে, মনে করেন যে এলিমেন্ট, এই জন্য আগে আপনাকে এলিমেন্টটা থেকে একটু ঘুরাই নিয়ে আসি আমরা। এলিমেন্টটা আসলে কি সেটা একটু জানতে হবে, ঠিক আছে। এলিমেন্ট হচ্ছে
এলিমেন্ট একটা স্ট্রাকচার, এর ভিতরে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে সাধারণত আমরা HTML এর ট্যাগের কথা বলে থাকি। সে এলিমেন্টটা হচ্ছে কীরকম, যে তার একটা ট্যাগের নাম থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় স্টার ট্যাগ। ঠিক আছে, স্টার ট্যাগ থাকবে। এই এলিমেন্টের ভিতরে এলিমেন্ট কন্টেন্ট থাকবে, মাঝখানে কিছু লেখালেখি থাকবে। আর কি থাকবে, এই ট্যাগের শেষে আবার, অর্থাৎ এটা যদি আমি এলিমেন্ট, এই পুরোটাকে যদি এলিমেন্ট চিন্তা করি, তাহলে এলিমেন্টের হচ্ছে একটা স্টার ট্যাগ থাকবে, একটা হচ্ছে কিছু লেখা থাকবে, অর্থাৎ কন্টেন্ট কিছু লেখা থাকবে, পরে এটাকে অবশ্যই শেষ করতে হবে, ইন্ডিং, অর্থাৎ এই চিহ্নটা দিয়ে আপনাদেরকে শেষ করতে হবে। এটা হচ্ছে আমরা বলতেছি এলিমেন্ট, এটা হচ্ছে HTML এর এলিমেন্ট। এই এলিমেন্ট না, এলিমেন্ট অবশ্যই মানে এমন আছে যে এলিমেন্ট দুই রকমের হয়ে থাকে। ঠিক আছে, মূলত এলিমেন্ট দুই রকমের হয়ে থাকে, যেটাকে আমরা অনেক সময় ট্যাগের কথা বলে থাকি, যে ট্যাগ দুই প্রকারের হয়। একটাকে বলে থাকি আমরা ডাবল ট্যাগ, একটাকে বলে থাকি আমরা সিঙ্গেল ট্যাগ। সে এলিমেন্টের কি এভরিথিং, দেখেন স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে, এই যে যদি এক্সাম্পল আমি দিই, তাহলে এইটাকে আমি বলতেছি ট্যাগ। এই যে H1 এটা হচ্ছে ট্যাগ, H1 কিন্তু শেষ করছি, আবার এই পুরাটাকে আমি বলতেছি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এর ভিতরে কি আছে, এলিমেন্ট কন্টেন্ট। ঠিক আছে, এর ভিতরে আমরা এটার ভিতরে আমি এটাকে লিখতে পারবো। এটার ভিতরে আমরা এটাকে লিখতে পারবো। ঠিক এইরকম ভাবে যদি আমি এটাকে চিন্তা করি, এরকম একটা, এটাকেও আমরা এলিমেন্ট বলবো। এলিমেন্টের কি থাকবে, তার একটা স্টার্ট ট্যাগ থাকবে, মাঝখানে হচ্ছে ইন্টার কিছু লেখা থাকবে, কন্টেন্ট থাকবে, এলিমেন্ট কন্টেন্ট, আর এলিমেন্টের পরে এটাকে এইভাবে শেষ করতে হবে। এইটা হচ্ছে এলিমেন্ট। এখন এখানে বলতেছি জায়গা দেখেন, এখানে আবার আমি আগের জায়গায় যদি চলে যাই, এখানে আমি বলতেছি যে দেখেন এমটি HTML এলিমেন্ট। আচ্ছা, সে এমটি শব্দটা দেখেন, এখানে একটু চিন্তা করি, দেখেন HTML এলিমেন্ট উইথ নো কন্টেন্ট আর কল্ড এমটি এলিমেন্ট। তাহলে আমি যদি এটাকে চিন্তা করি, এইটা পুরাটাকে যদি একটা আমি এলিমেন্ট ধরি, পুরাটা, যেমন এটা দেখেন প্যারাগ্রাফের পি ট্যাগ আছে, প্যারাগ্রাফের পি ট্যাগ শেষ আছে, আবার এর ভিতরে দেখেন কন্টেন্টও আছে, এটা একটা এলিমেন্ট। বাট এর ভিতরে দেখেন বিআর, এটাকে বলে আমরা ব্রেক। এটা কি কাজ, পরবর্তীতে আমি আলোচনা করব এটার কি কাজ। এটা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে নতুন লাইন তৈরি করা হয়, ব্রেক, যেটাকে আমরা বলে থাকি ব্রেক। সো অনেক সময় এটাকে আমরা অনেক সময় বলে থাকি এমটি এলিমেন্ট। এরকম কয়েকটা এলিমেন্ট আছে যেগুলা বিভিন্ন কাজে আমাদের ব্যবহার হবে, বাট এটাকে আমরা এমটি এলিমেন্ট বলবো। ঠিক আছে, বাস এটাকে আমরা বলে থাকি সিঙ্গেল ট্যাগ। আর এই ধরনের যেসব ট্যাগগুলো আছে এগুলোকে বলে থাকি আমরা ডাবল ট্যাগ, অর্থাৎ যার শুরু আছে তার শেষ আছে। অবশ্যই যার শুরু আছে তাকে শেষ করতে হবে, না হলে সমস্যা। এইগুলো ছিল হচ্ছে HTML শেখার জন্য আপনাদের জানার বিষয়, মূলত এইগুলা জানতে হবে, এইগুলা জাস্ট জানাই দিলাম। এখন আমি আবার যদি এলিমেন্টে যাই, তাহলে এলিমেন্টের কথা আমি বললাম যে এলিমেন্টে হচ্ছে একটা ট্যাগ নেম থাকে, তার ট্যাগ নেমটা শেষ থাকে, তার ভিতরে হচ্ছে কিছু কন্টেন্ট থাকে, অর্থাৎ এলিমেন্ট কন্টেন্ট বলতেছি এটাকে আমরা। তার এক্সাম্পল নিচে দেওয়া আছে, যে যদি H1 যদি একটা ট্যাগ হয়, H1 ট্যাগের মাঝখানে হচ্ছে কিছু এলিমেন্ট আছে, এই ট্যাগটা আবার শেষ হয়েছে। ঠিক প্যারাগ্রাফ ট্যাগের কথা যদি বলি, সেইগুলোর কি কাজ আমরা লাইভ দেখবো এখন, ঠিক আছে, সমস্যা নেই। সো এরপরে যদি আমি চিন্তা করি, এরপরে কি আছে, এরপরে আসেন আমাদের হচ্ছে বেসিক স্ট্রাকচার। এইটা একটু আমরা দেখে নিই, দেখার পরে হচ্ছে আমরা লাইভ এটা একটু প্র্যাকটিস করব। যে এখানে বেসিক স্ট্রাকচার দেওয়া আছে। বেসিক স্ট্রাকচারটা কি, যে অবশ্যই HTML ফাইল যেটা হবে তার ভিতরে এই কোডগুলো থাকতে হবে। যেমন আমি যদি বলি যে এইটা একটা এলিমেন্ট, এই এলিমেন্ট শুরু আছে, এই এলিমেন্ট শেষ আছে। দেখেন এলিমেন্টের ভিতরে এলিমেন্ট, যেমন এইটা একটা এলিমেন্ট, হেড একটা এলিমেন্ট, তাই না? হেডের ভিতরে আছে কি আবার টাইটেল, টাইটেল হচ্ছে একটা এলিমেন্ট। সো টাইটেলের ভিতরে আবার কিছু লেখা আছে, কন্টেন্ট লেখা আছে, পেজ টাইটেল, তাই না? সো তারপরে কি আছে, বডি আছে, বডির আবার শেষ আছে, বডির ভিতরে আবার আমি লিখতে পাচ্ছি কি H1 পি ট্যাগ, এটা লেখা আছে। এখন এটা নিয়ে একটু আলোচনা করব। সো এটাকে আমরা অনেক সময় বলে থাকি নেস্টেড এলিমেন্ট, নেস্টেড
এলিমেন্ট, অর্থাৎ কোডিংয়ের ভাষায়, অর্থাৎ এলিমেন্টের ভিতরে এলিমেন্ট। এই জন্য আমরা এটাকে বলে থাকি নেস্টেড এলিমেন্ট। এখন যদি আমি এটাকে একটু HTML ফাইলে রান করতে চাই, আমাদেরকে লিখতে হবে। সো ওই লেখাটাই আমরা এখন লিখব। সো আমি কোথায়, আমার ডেস্কটপে আমি একটা ফাইল তৈরি করছিলাম। দেখেন কি তৈরি করছিলাম, index.html। অবশ্যই মাস্ট বি আপনাদের একটু মাথায় রাখতে হবে যে index.html ভাবে এটা আছে কিনা। এটা এখন আমি কি করতে পারবো, রাইট বাটন ক্লিক করে ওপেন করব কি দিয়ে, নোটপ্যাড দিয়ে। প্রথমে আমরা নোটপ্যাডে শিখব। সো নোটপ্যাডে আমরা ওপেন করলাম, দেখেন এর ভিতরে পুরোটাই ফাঁকা। সো আমি যেটা করব, এখন আমি এই কোডটা লিখব। লিখলাম HTML, শুরু করলাম HTML, শেষ করলাম। HTML শেষ করে দিলাম, অবশ্যই একে ভিতরে আনতে হবে। এখন আমি কি একটু ট্যাব দিব, ঠিক আছে, একটু সৌন্দর্য করার জন্য, আমার এই কোডটাকে একটু সৌন্দর্য করার জন্য আমরা একটা ট্যাবে লিখবো, ঠিক আছে। ট্যাব দিলাম, ট্যাব দিয়ে আমি আবার শুরু করলাম হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ শেষ করলাম। আপনারা বরাবরই এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যখন কোনো ট্যাগ শুরু করবেন ওই ট্যাগের অবশ্যই আগে শেষ করে নেবেন। শেষ করার পরে আমি এটাকে অ্যারো চিহ্ন দিয়ে আমি মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ট্যাব চাপলাম। দেখেন এখানে হচ্ছে নতুন। আবার যদি এটাকে করি, তাহলে এইভাবে যদি আমি চিন্তা করি, এখন আমি টাইটেল লিখব। কি লাগবে আমার, TITLE, টাইটেল শুরু করলাম। এটা হচ্ছে দিস ইজ, আমি এখানে একটু কন্টেন্ট লিখলাম, এলিমেন্টের কন্টেন্ট লিখতেছি, দিস ইজ মাই ফার্স্ট পেজ। আমরা লিখলাম, লেখার পরে কি করবো, এটাকে যদি একটু বড় করে নিই, এটাকে বড় করে নিই আমি, ঠিক আছে। বড় করে আমি এটাকে একটু শেষ করবো আবার, তাহলে আমার পেজ টাইটেলটা শেষ করতে হবে TITLE। অনেক আপনারা আবার এটা ভুল করেন না, অনেক সময় এই বানানটা আপনারা ভুল করে ফেলেন, সেই জিনিসটা মাথায় রাখবেন, একটু দেখে দেখে কয়েকবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে আসবে কি, হেডের নিচে আমি আসবো, কি আসবে আমার বডি শুরু করব। বডি এখান থেকে শেষ করলাম। এখন এই বডির ভিতরে আমি এটাকে এখন সেভ করলাম, ঠিক আছে। Ctrl+S দিলে এটা সেভ হবে। এখন আমি কি করব, আমার যে আমি একটু আমার ডেস্কটপে যাই, এখন একটু খেয়াল করেন, আমি এটাকে এখন রান করব আবার, ওপেন উইথ গুগল ক্রোম। অলরেডি আছে এটা। দেখেন এটা কি ছিল, এখানে কি লেখা ছিল, index.html। এখানে কি লেখা আছে, দিস ইজ মাই ফার্স্ট পেজ। অর্থাৎ আমি যে এডিটটুকু করলাম, এই যে এখানে দেখেন এই টাইটেলের ভিতরে যেটা লেখা থাকবে সেটা কিন্তু এই যে এইখানে এসে দেখাবে, শো করবে, এইখানে শো করবে। অর্থাৎ এই টাইটেল ট্যাগের ভিতরে, এটা একটা ট্যাগ বা এলিমেন্ট যেটাই বলি না কেন আমরা, এই টাইটেল ট্যাগের ভিতরে যদি আমি কোনো কোড লিখি, সেই কোডটা অবশ্যই, একটু সেভ করে আমি, এই কোডটা অবশ্যই কি হবে, এই কোডটা এই ব্রাউজারের এই টাইটেলে এসে শো করবে। এইটা হচ্ছে এই টাইটেল। এখন দেখেন এইটারও বডি ফাঁকা, আবার এইটারও বডি ফাঁকা। এখন কি করব, আমরা বডিতে কিছু লিখব। এই বডি বলতে আপনি যদি এখানে কোনো কিছু শো করতে চান, অর্থাৎ এই যে বডির ভিতরে এখন কিছুই দেখাচ্ছে না, তাহলে একটা পেজের কথা যদি আমি চিন্তা করি, তাহলে ফেসবুকের এটা একটা পেজ, তাহলে দেখেন এই পেজের ভিতরে কত কিছু আছে, তাই না, কত কিছু আছে। এই সবগুলা মিলে কিন্তু একটা পেজ বা একটা জায়গার কথা বলতেছে, বিভিন্ন ওয়েবসাইট আছে। সো এখন এটা আমার কি আছে, ফাঁকা। এখন আমি কোনো কিছু লিখতে চাচ্ছি, এর ভিতরে কোনো কিছু লিখতে চাচ্ছি, সেটা কিভাবে, তাহলে অবশ্যই কোনো কিছু বডির ভিতরে যদি কোনো কিছু শো করাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে বডির ভিতরে। সেটা কোথায়, এই যে বডির ভিতরে আমি মনে করেন কিছু লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট
কন্টেন্ট লিখলাম, সেভ, এটাকে সেভ করলাম। অবশ্যই আমাকে সেভ করতে হবে। সেভ করে আবার এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা রিলোড দিব। তাহলে দেখেন রিলোড করলে কি হচ্ছে, এই বডির ভিতরে যে লেখাটা আমি বডিতে লিখলাম ওই লেখাটা এই বডিতে এসে শো করতেছে। সো যতটুকু যা কাজই করি না কেন, আমাদেরকে যদি কোনো লেখা শো করতে হয়, কোনো ইমেজ শো করাইতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে যা কিছু করতে হবে এই বডির ভিতরেই লিখতে হবে। কথা বুঝছি? এখন এই লেখাটা হচ্ছে আমি কিভাবে করতে পারি, এই লেখাটাকে আমি একটু মোটা করতে চাচ্ছি। তাহলে আমি যদি কিছুক্ষণ আগে আমি ট্যাগ দেখে আসছি, তাই না, আমরা ট্যাগ দেখে আসছি, এই যে দেখেন এটাকে যদি আমি কপি করে নিয়ে যে ছেড়ে দিই, পাস্ট হেডিং কপি করলাম, জাস্ট কপি করে নিয়ে যে এখানে আমি এটা তুলে দিয়ে এটাকে সেভ করলাম, পেস্ট করলাম, সেভ করলাম, ঠিক আছে, এখানে এসে সেভ করলাম। এখন দেখেন এটাকে যদি রিলোড দেই তাহলে কি হবে, এই লেখাটা এখানে শো করতেছে এবং একটু দেখেন বড় আকারে শো করতেছে, মাই ফার্স্ট হেডিং শো করতেছে। তারপরে কি আসছে, আমি যদি প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফ আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ লিখতে। সো এখানে আমি যদি পি ট্যাগটা নিই, পি ট্যাগ শুরু করব, পি ট্যাগ আমি কিভাবে লিখতেছি একটু খেয়াল করবেন। পি ট্যাগ শেষ করলাম, শেষ করার পরে আমি এখানে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, সেভ করলাম। এখন একটু এটাকে রিলোড দেই, আবার দেখেন এটা ছোট আকারে নিচে লেখা আসছে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। সো এটা যদি অনেক আরো বেশি লেখা আমি নিতে চাই, অনেক বেশি লেখা, সাপোজ আমি এখানে আরো অনেক কিছু লিখলাম, ঠিক আছে, আরো অনেক কিছু লিখলাম, তো এটার ভিতরে লিখবো, দেখেন এটার ভিতরে আমি অনেক কিছু লিখতেছি, তো সেভ করলাম, অনেক কিছু লিখলাম, লেখার পরে আমি এটাকে রিলোড দিলাম, রাইট বাটন ক্লিক করে রিলোড দিলাম, দেখেন এই লেখাটাগুলা এইখানে এসে শো করতেছে। এখন আমি যদি এখানে আরো বড় কিছু আমি লিখতে চাই, কপি করলাম, এখানে এসে একটু বাংলা লিখি, দেখি বাংলা লেখা হয় কিনা, আচ্ছা সেভ করলাম, সেভ করলাম। এখানে এসে আমি যদি এখানে যদি রান করি এটাকে, এখানে আমি দেখতে পাচ্ছি এই লেখাটা এখানে শো করতেছে। সো এইভাবে কি করতে পারবো আমরা, মানে অনেক ভিন্ন ভিন্ন অনেক কি করতে পারবো, প্যারাগ্রাফ, ছোট বড় প্যারাগ্রাফ লিখতে পারবো। এখন দেখেন এখানে আর এটাকে যদি আমি আর একটু কপি পেস্ট করি, একটু বড় করি, নতুন লাইন তৈরি হবে, সেভ করলাম, সেভ করলাম, এটা বড় হচ্ছে, বড় হয়ে লেখা আসছে, কথা বুঝছি? সো এটা একটা প্যারাগ্রাফ। এখন যদি আমি আর একটা প্যারাগ্রাফ করতে চাই, এটা হচ্ছে দেখেন এর ভিতরে লাইন লাইন, আমি এখন যদি এটাকে যদি চিন্তা করি, এটা যদি তুলে দিই কি ঘটনাটা ঘটে একটু দেখব, সেভ করলাম, কোনো পার্থক্য আমরা দেখব না, একটু খেয়াল করে দেখেন সেরকম কোনো পার্থক্য আছে, আমরা কি দেখছি সেরকম কোনো পার্থক্য কিন্তু না। এটাকে আমি সেভ করেছি কিনা একটু দেখি, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, আমাদের সেরকম কোনো পার্থক্য নাই। এবার আসেন আমি আরো লিখতেছি, এটাকে আরো লিখলাম, কপি করলাম, পেস্ট করলাম, সেভ করলাম, আরো লিখতেছি, দেখেন আমি চাচ্ছি যে এর মাঝখানে একটা প্যারা হোক, একটা প্যারা হোক, তাহলে দেখতে ভালো লাগবে প্যারা হয়ে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, পরপর লিখলেই এই জিনিসটাই হচ্ছে। কিন্তু আমি যদি এখানে একটা এইটুকু যদি একটা পি ট্যাগ দিয়ে দিই, এখানে একটা পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম, আচ্ছা তাহলে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে আমি কোড লিখতেছি, এখানে সেভ করলাম, দেখেন এখন একটু খেয়াল করেন কি ঘটনাটা ঘটে, দেখেন এখন হচ্ছে এর ভিতরে একটা ফাঁকা জায়গা আসতেছে, অর্থাৎ এটা প্যারার ভিতরে আমি পড়ে গেছি, তাই না? সো প্যারাগ্রাফ হলে কি একটু জায়গা নিয়ে নেয়, ঠিক আছে, জায়গা একটু নিয়ে নিবে। সো এইভাবে প্যারাগ্রাফ ট্যাগটা কাজ করে। আর হেডিং ট্যাগটা, অর্থাৎ এই হেডিং ট্যাগ কিন্তু আবার 6 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে, 6 প্রকার।
H1, H2, H3, H5, H6 পর্যন্ত, ঠিক আছে। তবে এর ভিতরে সব থেকে বড় হচ্ছে H1, তারপরে H2, H3। সো একটা মজার বিষয় একটু বলে রাখি যে H1 এবং H2 ট্যাগটা ব্যবহার হয় ওয়েবসাইটের ভিতরে, মাস্ট বি। যদি আমি একটা পেজ ক্রিয়েট করি, মাস্ট বি ওই পেজের ভিতরে একটা জায়গায়, কোনো একটা জায়গায় অবশ্যই H1 ট্যাগ দিয়ে আপনাকে লিখতে হবে, অর্থাৎ এর টাইটেল, অর্থাৎ ওই পেজের যে মোটিভটা, অর্থাৎ ওই পেজের যে হেডলাইনটা অবশ্যই আপনাকে H1 ট্যাগের ভিতরে লিখতে হবে। অবশ্যই একটা হলেও H1 ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। এটা নিয়ে হচ্ছে আমার বিস্তারিত ক্লাস আছে এসইওর ভিতরে, বাট জাস্ট বললাম। এখন কিভাবে কাজ করে সেটা হচ্ছে বিষয়। একটু আমি নিচের দিকে চলে আসি। আমার এখানে হচ্ছে আরেকটু আমরা স্ট্রাকচারটা দেখলাম। এবার আসেন হচ্ছে স্ট্রাকচার এক্সপ্লেনের যে কথা যদি আমি বলি, এক্সপ্লেন। আমরা তো এই স্ট্রাকচারটা দেখলাম, জাস্ট কিভাবে কাজ করে এটাও দেখলাম, তাই না? এখন হচ্ছে জাস্ট আমি যদি একটু দেখি যে কোনটার কি কাজ। দেখেন স্ট্রাকচারের ভিতরে HTML এলিমেন্ট, রুট এলিমেন্ট, কি বলতেছি, এটা হচ্ছে রুট এলিমেন্ট। এইটা ছাড়া কিন্তু কাজ করবে না। এই কোড যদি না লিখি আমরা, এইটা যদি শুরু না করি, এটা যদি শেষ না করি, তাহলে এটা দিয়ে আমরা এই টেক্সট দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, এরপরে আসেন হেড এলিমেন্ট। হেড এলিমেন্টের কি কাজ, যে এই এলিমেন্ট কন্টেন্ট মেটা ডিসক্রিপশন, মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য HTML পেজ, অর্থাৎ যে কোনো পেজ। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে হেডিং দেখাইলাম যে ওয়েব ডিজাইন, আমি সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে এখানে বিভিন্ন রকমের বিষয় আছে, তাই না? এই যে এই অংশটা, আর এই অংশটাকে বলা হচ্ছে মেটা ইনফরমেশন। কথা কি বুঝছি আমরা? এই দুটো অংশ, এইটা আর এটা হচ্ছে মেটা টাইটেল বলা হয়, এটাকে মেটা টাইটেল বা টাইটেল, আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। সো হেডের ভিতরে আপনাদেরকে হেডের, আর এটা লিখতে হয় হেডের ভিতরে। যেমন আমি হচ্ছে এইখানে লিখেছি, দেখেন এই যে টাইটেলের ভিতরে কি লিখছি আমি, মেটা টাইটেল। এই টাইটেলটা হচ্ছে সার্চ ইঞ্জিনে এইভাবে দেখায়, কথা বুঝছে? আর এইখানে এসেও এটা শো করে, এই যে দেখেন এখানে এসেও এটা শো করে। এই যে ওয়েব ডিজাইন আমি সার্চ করলাম, বাট এখানে এসে শো করতেছে, আর এই জিনিসটা এখানে এসে শো করবে। আমি যদি এটাতে ক্লিক করি, একটু খেয়াল করেন, এটাকে ক্লিক করলাম, দেখেন এই যে টাইটেলটা কোথায় ছিল, এই টাইটেলটা কিন্তু ওইখানে ছিল, অর্থাৎ এই টাইটেল এখানে শো করতেছে। অবশ্যই এই টাইটেলটা এই যে এইটার ভিতরে লেখা আছে, এই জন্য এখানে শো করতেছে, এখানে এসে এটা শো করতেছে। আমি যদি আবার একটু দেখি, ব্যাকে যাই, এই যে এই টাইটেলটা এখানে শো করতেছে। সো এইটা হচ্ছে সেই টাইটেল। অবশ্যই এই যদি আমি বলি, একটু আলোচনা করতেছি যেহেতু আমি, এইটা হচ্ছে এই হেড অংশ, এই লিখতে হবে এই হেডের ভিতরে। হেডের ভিতরে কিসের ভিতরে, এই যে টাইটেলের ভিতরে, যে দেখুন টাইটেলের ভিতরে শো করবে কোথায়, এখানে লেখা আছে যে ব্রাউজার টাইটেল বারে এটা শো করবে, কথা বলছি। এবার আসেন বডি। আমি বললাম এলিমেন্ট ডিফাইন ডকুমেন্ট বডি, অর্থাৎ আপনি যা কিছু ভিজিবল দেখতে চান, যা কিছু এই পেজের ভিতরে শো করতে চান, অর্থাৎ এই পেজের যদি আমি বলি, অর্থাৎ এই পেজের ভিতরে যা কিছু শো করতে চান, এখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করি, যা কিছু শো করতে চান, শো করাইতে গেলে অবশ্যই আপনাকে এটাকে লিখতে হবে বডির ভিতরে, অর্থাৎ এই বডি শুরু বডি শেষ, যা কিছু লিখবেন এই বডির ভিতরে লিখতে হবে। যদি একটা ইমেজ শো করাতে চান তাও এর ভিতরে লিখতে হবে। যদি আপনি টাইটেল শো করা, অর্থাৎ ওয়েব পেজের টাইটেল শো করাতে, তাই এর ভিতরে লিখতে হবে। প্যারাগ্রাফ লিখতে হলেও তাই এর ভিতরে লিখতে হবে। সব কিছু যা কিছু বডিতে শো করাতে চান এর ভিতরে শো করাইতে হবে, যেটা এখানে আমি লিখে দিয়েছি। যে কোনো কী কী জিনিস এখানে শো করাতে হবে, সব অল ভিজিবল কন্টেন্ট সাথে আছে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, হাইপার লিঙ্কস, টেবিল, লিস্ট, ইটিসি এক্সেট্রা এক্সেট্রা সব কিছু। এবার হচ্ছে H1 নিয়ে আমি কথা বলছিলাম যে H1 কি একটা এলিমেন্ট, সেটা কি করে, লাস্ট হেডিং, অর্থাৎ সব থেকে বড় হেডিং সে ডিফাইন করে দেয়। তারপরে কি বলছে, পি ট্যাগ বলছিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। মূলত হচ্ছে আপনি এই কিছুক্ষণ আগে আমি এটার ভিতরে যা কিছু বলছি, জাস্ট এইখানে ওই জিনিসটা সুন্দরভাবে বলা আছে, এক্সপ্লেনটা করা আছে,
ঠিক আছে, আপনারা এটা একটু স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যদি এখানে নাও বুঝে থাকেন। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে যদি আমি একটু পরবর্তী আমার ইয়েতে যাই, এটাই ছিল আর কি, এই জিনিসটাই আছে। সো মোটামুটি হচ্ছে আমরা একটা আমাদের মোটামুটি আজকে আমাদের যতটুকু জানার দরকার ছিল HTML সম্বন্ধে, যতটুকু দরকার ছিল, মানে কি যে বিষয়গুলা যেগুলো না জানলেই না, ঠিক আছে, এইগুলো আপনাদেরকে আমি আজকে বললাম। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি আমার ক্লাসটা এখানে শেষ করব আজকে বেশি সময় নিব না, ঠিক আছে। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা এখন আলোচনা করতে পারেন, আমি এটা আপনাদের সাথে কথা বলবো। স্ক্রিনশটটা নেবেন হচ্ছে আপনার যদি ল্যাপটপ হয়, ল্যাপটপে একটা কি আছে PRTSC নামে, অর্থাৎ প্রিন্ট স্ক্রিন লেখা আছে, এটাতে জাস্ট হচ্ছে একটা চাপ দিবেন। এটা চাপ দেওয়া মানে হচ্ছে আপনার ডেস্কটপটা যেটা আপনি দেখাইতে চাচ্ছেন, যেটা শো করাতে চাচ্ছেন, এটা কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের উইন্ডোজ কি আছে কিবোর্ডে, দেখবেন হচ্ছে 4টা হচ্ছে সাদা দিয়ে একটা কি আছে, সেটাকে আমরা উইন্ডোজ কি বলে থাকি। হ্যাঁ, এই উইন্ডোজ কি দিয়ে উইন্ডোজ আর প্রেস করবেন, তাহলে আমাদেরকে রান অপশন দিবে। হ্যাঁ, রান অপশন দিলে কি হবে, এখানে লিখবো MS পেইন্ট, লিখবো MS পেইন্ট, MS পেইন্ট ওপেন হয়ে গেল। সো MS পেইন্ট দিয়ে আমরা কন্ট্রোল এখন ভি চাপবো, কন্ট্রোল ভি চাপলে এটা এখানে এসে কি হবে, পেস্ট হয়ে যাবে। এখন আমি কি করবো, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে একটু ক্রপ করব। দেখেন আমার সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এখন কি করব, আমরা এই ইমেজটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে হচ্ছে আমি দিলাম, মনে করেন যে আমার ফার্স্ট ক্লাস, ঠিক আছে, বা আপনাদের এক একজনের নাম দিবেন, বা আপনাদের নাম তো আছেই, তাহলে লিখবেন ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসের হচ্ছে ফার্স্ট ক্লাস আন্ডারস্কোর ক্লাস হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিয়ে আপনারা এটাকে ডেস্কটপে সেভ করলেন। এখন কি করবেন, আপনারা হচ্ছে এখানে এসে আমাদের ফেসবুক আছে, তো ফেসবুকে এসে আমরা এখানে এসে কি দিব, এটাকে পোস্ট করব। এই যে ডেস্কটপে যাব, ডেস্কটপে যে ফার্স্ট হোমওয়ার্ক, আচ্ছা এটা গেল হোমওয়ার্ক। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা লাইভে কি দেখতেছি, ঠিক আছে, এটা গেল হোমওয়ার্কের কোড, এটা একটা কোড। এবার হচ্ছে কোড আমরা এটা ব্রাউজারে কিভাবে দেখতেছি, এটারও একটা স্ক্রিনশট নিব। MS পেইন্ট, তো স্ক্রিনশট নেওয়ার আগে অবশ্যই আমাকে প্রিন্ট স্ক্রিনে কপি করতে হবে, এটাকে বললাম। এটাকে হচ্ছে আমরা আবার এটা আর একটা হইতে পারে, এখানে পেস্ট করলাম। সো দেখেন আমার ব্রাউজার, এটা মানে হচ্ছে ব্রাউজার। আমরা এখন যে কাজটা করবো, এই ব্রাউজার সহ আমরা দিব, এই ব্রাউজার সহ আমরা এটাকে এইটা বড় করেই এটাকে ক্রপ করব, ক্রপ করে সেভ অ্যাজ ফার্স্ট হোমওয়ার্ক, এখানে লিখলাম হচ্ছে সাপোজ লিখলাম শো ব্রাউজার, বা ব্রাউজারে শো করে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেভ করলাম। এবার কি করব, আবার এটাকে অ্যাড করব, এটার পরে এটাকে অ্যাড করব, তাহলে দুইটা ইমেজ হয়ে গেল, তাই না। একটা হচ্ছে আপনার কোড, এটা লিখলাম হচ্ছে মাই ফার্স্ট হোম ওয়ার্ক, লিখলাম, পেস্ট করলাম। আচ্ছা দেখেন, কোনো ডাউট আছে আপনাদের এই বিষয়টা? বিষয়টা হচ্ছে যে আমার এই ফাইলটা আমি কাট করে নিয়ে গেলাম, টেস্ট করলাম এখানে, মনে করেন বাইরে আছে, এই ফোল্ডারের ভিতরে কিছু নাই, কিন্তু এর ভিতরে কিছুই নাই, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, কিছুই নাই, বাট আমারটা এরকম দেখাচ্ছে, তাই না।
আপনাদের যে প্রবলেমটা হইতে পারে, এই ফাইলটাকে যদি চিন্তা করি, এই ফাইলটা ডট এই HTML এর পরে আমি লিখলাম txt, এটা তো প্রথমে তৈরি করছিলাম txt ফাইল, তাই না? এখন দেখেন তো কীরকম দেখাচ্ছে, এখন কি HTML আছে? নাই। সো আমি এটাকে কি করলাম, রিনেম করলাম, রিনেম করে নিয়ে আসলাম, তখন এটা দেখছি HTML। এখন দেখেন এটা হচ্ছে আমার HTML ফাইল। আমি যদি এটাকে ডিলিট করে দিই, আমি ডিলিট করে দিলাম একবারে। এখন মনে করেন আমি বললাম একটা ফোল্ডার তৈরি করলাম, বললাম হচ্ছে ক্লাস। এই ক্লাসের ভিতরে আমি একটা ফাইল তৈরি করতেছি, একটু খেয়াল করেন, আমি এটাকে তুলে দিলাম, এটা তোলা আছে মনে করেন এই ভিউ থেকে, এই জিনিসটা, এই ফাইল আর এটা তোলা আছে, অর্থাৎ এটা আনটিক করা আছে। এখন আমি এর ভিতরে একটা ফাইল তৈরি করতেছি, তো রাইট বাটন ক্লিক করলাম, করে এই জায়গায় করলাম হচ্ছে টেক্সট ফাইল। এখন এই টেক্সট ফাইলকে আমি বললাম যে টেক্সট ফাইল করতে গেলে কি করতে হবে, এখানে দেখুন index.html লিখলাম। দেখেন এখানে কোনো ব্রাউজার আসছে? ব্রাউজার আসে নাই। কেন আসে নাই? এখানে কোনো ব্রাউজার আছে? ব্রাউজার কিন্তু নাই, অর্থাৎ এটা কিন্তু আমার HTML ফাইল না। যদিও আমি দেখতে পাচ্ছি যে index.html লেখা আছে, বাট এটা একটা, এইখানে এসে খেয়াল করবেন, এটা কি ফাইল? টেক্সট ডকুমেন্ট। কথা বলছে, এখানে লেখা আছে টেক্সট ডকুমেন্ট। তাহলে এইটা দেখতে গেলে আমি কিভাবে, মানে বুঝবো কিভাবে যে এটা আসলে কি ফাইল? এটা হচ্ছে আমি এখান থেকে এই যে ভিউয়ে যাব, ভিউ থেকে ফাইল অ্যান্ড এক্সটেনশন, এখানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছি এখন যে এটা একটা টেক্সট ফাইল। এখন কি করব, এটাকে রিনেম করব। রিনেম করার পরে এখান থেকে আমি টেক্সটটাকে সরাই দিব, সরাই দিয়ে এটাকে এই বাম পাশে ক্লিক করলে এরকম চেঞ্জ অপশন আসবে। আর ইউ শিওর টু ওয়ান্ট টু চেঞ্জ ইট? হ্যাঁ, ইয়েস, আমি চেঞ্জ করতে চাচ্ছি। যখনই আমি চেঞ্জ করলাম, দেখেন এটা ফাইল টাইপ, এই যে টাইপটা খেয়াল করবেন, এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, ক্রোম HTML ডকুমেন্ট। সো তাহলে এখন এটা আমার রান করলে আমি রান করতে পারবো। এখন কিন্তু কিছু শো করতেছে না, কেন? আমার এখানে এই ফাইলে কি আছে? কোনো কিছু লেখা নাই। এটাকে সেভ অ্যাজ দেই, সেভ অ্যাজ দিয়ে যদি আমি আমার ডেস্কটপে যাই, ডেস্কটপে হচ্ছে ক্লাস, এখানে এসে আমি index.html এটা দিয়ে সেভ করি। হ্যাঁ, আমি রিপ্লেস করতে চাচ্ছি, ইয়েস। যখন রিপ্লেস করতে চাচ্ছি, এখন যদি আমি এটাকে রিনেম করে রিপ্লেস করে দিচ্ছি ওইটার সাথে, এখন এটা শো করবে। সো এই হলো বিষয়। Thanks for watching the video.